জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে মিছিল শুরু হয়, পরে পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের ৮ মাস পরেও আওয়ামী ফ্যাসিস্টদের বিচারে দৃশ্যমান কার্যক্রম এখনো দেখা যায়নি। তাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও গণহত্যাকারীদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করার দাবি জানান বক্তারা। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বিচারপতি, নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ করে তুলতে সহায়তা করেছে তাদের গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে জুলাই আগস্ট হত্যা মামলার আসামিরা নারায়ণগঞ্জে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। কিন্তু কিছু রাজনৈতিক দলের ছত্রছায়া নারায়ণগঞ্জের শামীম ওসমান পরিবারকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শনিবার বিকেলে নগরীর চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ব্যক্তিগত সম্পদ তথ্য প্রকাশের প্রস্তুতি আছে তার। নূর হোসেনের রিপোর্ট। প্রায় ২০ বছর পর অনুষ্ঠিত হল পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান, এতদিন ক্ষমতাসীনদের তালিকা থেকে নিয়োগ দিত ফাউন্ডেশন। মেধাভিত্তিক নিয়োগের জায়গা থেকেই তো এই গণঅভ্যুত্থান এবং ম্যারিটোক্রেসিটাকেই সবার আগে স্থান দিতে হবে। সুতরাং রিটেন কিংবা ভাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয়, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এ সময় উপদেষ্টা তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে প্রশ্নের জবাব দেন। বলেন, ব্যক্তিগত সম্পদের হিসেবও প্রস্তুত রেখেছেন তিনি। নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আপনাদের কাছে থাকবে, কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল নেই। সেখানে জানা গেছে বলা আছে মনে হয় 7-8 বার জানা গেছে এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আমি চিন্তা করেছি যে এই দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনো দিতে পারি। নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চান গণমাধ্যম কর্মীরা। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। হাটবাজার ইজারা দেয়া নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবনায় সম্মত জামায়াত ইসলামী। তবে রাষ্ট্রপতির মেয়াদকাল ইস্যুতে কমিশনের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে দলটি। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় শনিবার জামায়াতের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্র সংস্কারে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে। বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ করার সুযোগ কাজে লাগাতে চায় কমিশন। যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়। প্রায় 5.5 ঘন্টার বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনের সুপারিশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে নির্বাচন দুর্নীতি মুক্ত হবে। প্রধানমন্ত্রী দুইবারের বেশি
একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্তির বিষয়ে বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে যেসব বিষয় এখনো ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আবারও কমিশনের সাথে আলোচনা হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক পুরন হলেও বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তা বাধাগ্রস্ত হয়েছে। নতুন করে তাদের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে। আগামী দিনে তারা দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সন্ধ্যায় রাজধানীর 5 তারকা একটি হোটেলে বাংলাদেশে সফররত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠক করেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সুসম্পর্ক বিগত 15 বছর ফ্যাসিস্ট শাসনামলে বাধাগ্রস্ত হয়েছে। এটা আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে। এটা প্রায় মাঝখানে 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি, ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য না করলেও দেশে স্থিতিশীলতা এবং শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চান তারা। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। China, Bangladesh and Communist Party of China and BNP work together. আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বায়ু দূষণে আজ বিশ্বের 125 শহরের মধ্যে 13 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 102 স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ সকাল 7:30টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা IQER থেকে এ তথ্য জানা গেছে। IQER এর মানদণ্ড অনুযায়ী স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। তবে স্কোর 101 থেকে 150 থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর 151 থেকে 200 পর্যন্ত থাকলে সে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। তালিকায় বায়ু দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে আছে নেপালের কাঠমান্ডু। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলামে। সেখানে বাকি প্রক্রিয়া শেষ করে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে। সেখানেই তাকে সমাহিত করা হবে। পরিবারের দাবি 24 ঘন্টার মধ্যে অপরাধীদের শাস্তি দিতে হবে। এর আগে গতরাতে সেক্ষেত্রে 6 নং রোডের ভাড়া বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসি খুশি একটা মেয়ে ছিল, যে সমাজের মধ্যে সবাই হাসাইতো, এরকম একটা মেয়ে ছিল। ও একটা স্টুডেন্ট, একটা কলেজের, এটা সমাজে মুখ দেখাবে বা সমাজে বন্ধু বান্ধব চলবে, এই জিনিসটা মানিয়ে নিতে পারে না। লামিয়াকে অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয় রাত 9:45। রাত 9:48 মৃত্যু ঘোষণা করে। তারপর থেকে তার আম্মা অসুস্থ হয়ে যায়। লামিয়ার লাশ নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে গোসলের জন্য মোহাম্মদপুরে
মার্কাজুল ইসলামের কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, লামিয়ার মৃত্যু নিয়ে কি বলছেন তার স্বজনরা? জুলাই গণ অভ্যুত্থানের শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়াকে কিছুক্ষণ আগে আল মার্কাজুল যেখানে নিয়ে আসা হয়েছিল, এখানে যে ইসলামী রীতি অনুযায়ী গোসল সহ যে আচার অনুষ্ঠান ছিল সেটি শেষ করে এই 5-7 মিনিট আগে তাকে পটুয়াখালীর উদ্দেশ্যে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। তবে বলে রাখি যে গতকাল যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সে আত্মহত্যা করেছে সেক্ষেত্রে তার বাসায়, নিজ বাসায়। তারপরেই কিন্তু রাতে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেখানে রাতে লাশটি রাখা হয়েছিল এবং ময়নাতদন্ত শেষে আজকে সকালে অর্থাৎ 10টার পরপরই সোহরাওয়ার্দী মেডিকেল থেকে আল মার্কাজুল এখানে নিয়ে আসা হয় এবং এখানের রীতি অনুযায়ী যেসব লাশের যে গোসল করানো সেটি শেষ করে কিছুক্ষণ আগেই সেটি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তার পরিবারের সঙ্গে আমি কথা বলেছি, ক্ষোভ জানিয়েছেন যে এই পর্যায়ে বাস্তবতাও যদি লামিয়াকেও জীবন থেকে চলে যেতে হলো, তারা জানাচ্ছেন যে যারা দোষী অর্থাৎ যে ধর্ষণের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের যা দৃষ্টান্তমূলক শাস্তি, এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা যাতে কোনোভাবেই জামিন না পান এবং সুষ্ঠু বিচার যাতে তাদের বিরুদ্ধে যে দৃষ্টান্তমূলক যে শাস্তির ব্যবস্থা যাতে করা হয় সেটি দাবি জানিয়েছেন। দর্শক, জানছিলাম লামিয়ার মৃত্যু সংক্রান্ত খবর। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDE এর 2 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে IDE এর প্রতিনিধি দলটি CEC এর সঙ্গে দেখা করেন। অস্ট্রেলিয়ার এই প্রতিষ্ঠানটি মূলত নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে আছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং ও প্রোগ্রাম ম্যানেজার নাইলা প্রিয়টো। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এরপর সংসদ ভবনের LD হলে বৈঠক শুরু হয়। ডক্টর আলী রিয়াজ বলেন, পুঁজিভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐক্যমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। দ্বিমত থাকা বিষয়ে জনগণের কাছে যেতে হবে। ঐক্যমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। বায়ু দূষণের পাশাপাশি রাজধানী ঢাকায় উচ্চ তাপমাত্রা বিরাজ করছে, বাড়ছে রোগ ব্যাধি। রাজধানীর ICD ডার্বি এলাকায় আছেন সহকর্মী সাদরিনা খন্দকার আভা। চলে যাচ্ছি তার কাছে। আভা, জনজীবনে উচ্চ তাপমাত্রার প্রভাব কেমন দেখছেন আর এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? ইফতেখার, আমি আছি এখন ICD ডার্বির এলাকার এদিকে। আজকে কিন্তু ঢাকায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর্দ্রতার কারণে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। এদিকে কিন্তু এই ধরনের এই যে কয়েকদিন ধরে মাঝারি থেকে তীব্র যে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে, এজন্য কিন্তু চিকিৎসকরা বলছে হিট স্ট্রোক সহ ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের রোগের কিন্তু প্রাদুর্ভাব বেশি বাড়ছে সবার মধ্যে। এখনও আশঙ্কাজনকভাবে না বাড়লেও কিন্তু সামনে বাড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য চিকিৎসকরা সবাইকে পরামর্শ দিচ্ছেন যে যাতে সবাই বেশি বেশি করে বিশুদ্ধ পানি পান করেন, ডাবের পানি খান এবং ফলের রস খান। এর সঙ্গে কিন্তু বাহিরের ভাজা পোড়া সেগুলো কিন্তু অ্যাভয়েড করার এবং সেগুলো বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং তৈলাক্ত খাবারও বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এবং যারা শিশু এবং বয়স্করা রয়েছে তাদেরকে বলছেন বিনা প্রয়োজনে এবং অন্যান্য মানুষদেরকে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা, বাইরে না বের হওয়াই ভালো বলে চিকিৎসকরা জানিয়েছেন। শরীরের যত্ন নিতে এবং নিজেদের মধ্যে যে সতর্কতা আছে সেগুলো বেশি বাড়াতে এবং বেশি পানি পান করতে এবং নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে। ইফতেখার, এই ছিল আজকের জনজীবনের যে তাপ প্রবাহের প্রভাব, এই নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, ঢাকার জনজীবনে উচ্চ তাপমাত্রার প্রভাব সম্পর্কে এতক্ষণ জানছিলাম আমরা।
আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াত ইসলামী। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর মগবাজারে জামায়াতের ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারেও আলোচনা হয়েছে। এ সময় ইইউ পক্ষ থেকে নারীর ক্ষমতায়ন ও তাদের অধিকার বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে দলের পক্ষ থেকে জানানো হয়, নারী পুরুষের অধিকার নিশ্চিতে দলের দৃঢ় অবস্থান রয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার উপরে জামায়াতের আস্থা রয়েছে বলেও জানান দলের নায়েবে আমির। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এর জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তারা বলেছেন তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও তারা কাজ করবে এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা দুই পক্ষই কিভাবে বেনিফিটেড হতে পারি এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাজার মামলা শুনানি শেষে সাজ্জাদকে 3 দিনের রিমান্ডের আদেশ দেন। পুলিশ জানায়, গত বছরের 29 অগস্ট কোয়াইশ এলাকায় আনিস ও মাসুদ নামে 2 জন খুন হয়। এ ঘটনায় মাসুদের ছোট ভাই আরিফ বাদী হয়ে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর আগে আরও 2টি মামলায় 13 দিনের রিমান্ডে ছিল সন্ত্রাসী সাজ্জাদ। গত 15 মার্চ ঢাকার একটি শপিং মল থেকে গ্রেফতার করা হয় সাজ্জাদকে। হজ যাত্রীদের ব্যয় কমানোর পাশাপাশি একাধিক বিমান সংস্থাকে হজ যাত্রী পরিবহনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের হাজিরা। সকালে চট্টগ্রামে হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে হাজিরা এ দাবি জানান। নগরীর জিইসি মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রামের হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে শাহ আমানত হজ কাফেলা। হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন আলহাজ কবির আহমদ সিআইপি, হাব চট্টগ্রাম বিভাগ সভাপতি হাজী শরীয়তুল্লাহ শহীদ, সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ASM বোরহানুদ্দিন। কুষ্টিয়ায় জুলাই অগাস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার এজাহারভুক্ত আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সকালে জেলা জজ আদালত চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর সরাসরি হামলা চালায়, যার ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও আদালত কিভাবে তার জামিন মঞ্জুর করেন তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। শুক্রবার আব্দুল মান্নানকে হত্যা চেষ্টা মামলায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করলেও পরদিনই আদালত তাকে জামিনে ছাড়া পায় সে। দৈনিক আমার দেশের সম্পাদক সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে দেশের কয়েকটি স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে স্থানীয় প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে মানববন্ধনে সংহতি জানিয়েছেন নোয়াখালীতে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে মুন্সিগঞ্জে সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী। এছাড়া টাঙ্গাইলেও একই কারণে প্রতিবাদের পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের দোসর ৭১ টিভির লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়। Lamia, a 17-year-old girl and daughter of martyr Joshimuddin, who was killed in police firing during the July movement in Dhaka, reportedly died by suicide last night. She was found hanging at her rented house on road number 6 in the Sheketek area of the capital around 10 p.m. Saturday. Although she was taken to Shohid Sohrawardi Medical College Hospital, physicians declared her dead upon arrival. Lamia's grandfather, Subhan Hawladar, said he spoke to her on Saturday morning. Earlier, on March 18, the college student Lamia was gang-raped while on her way to her maternal grandfather's house in Pangashia of Dhumki. Following the incident, she filed a case against the accused.
police arrested two suspects, Saqib and Sifat, and produced them before the court. After 37 days of the incident, Lamia's reported suicide triggered widespread criticism and outrage. National Consensus Commission Vice President Professor Ali Riaz has stressed the need for the democratic forces to remain united to address the deep-rooted crisis Bangladesh has been facing for a long time. Dr. Riaz made the remarks while speaking at a dialogue with Ganashanghati Andolan today. He said the collective efforts of people compelled the fascist ruler to flee, and it's now essential to uphold that unity and carry forward its spirit. Terming the ongoing talks on reforms a step forward, Professor Riaz said they have been able to make progress at least to some extent. শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। Australian Agency International Institution for Democracy and Electoral Assistance IDA wants Bangladesh's next general election as inclusive one. The agency put emphasis on free, fair and neutral election, which paves the way for democratic practice. The IDA Asia Pacific Region Director Lina Rikhila Thamang came up with the remarks after meeting with CC AMM Nasiruddin in the morning. She said they discussed the Election Commission's preparation for the upcoming national election. The CC also informed the election preparation and the ongoing reform activities to her. Bangladesh public expectation now is that these new elections will be free, fair, credible, but also representative, inclusive, and will then pave the way for the really transformative reforms and basically resetting, as the saying goes here, resetting Bangladesh's democracy. Jamaat senior leader Soyed Abdullah Muhammad Tahir said they propose setting up CCTV cameras to ensure a level playing field in the forthcoming national election. He said this today after the party's Europe visit at the invitation of the European Union. The leader also said they also discussed about sending election observers in the upcoming polls. He further said party's discussion stands on democracy, women's rights and minority issues were prominently discussed during the visit. Tahir further said the EU had also asked about the party's objections to some recommendations of the Women's Reform Committee, and that was giving the license proposal for sex workers, which is very shameful not only for women but also for every human being. বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি, তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এর জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তারা বলেছেন তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও তারা কাজ করবে এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা দুই পক্ষই কিভাবে বেনিফিটেড হতে পারি এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। The High Court has asked the government to clarify what actions have been taken against recruiting agencies responsible for the failure to send 17,777 workers to Malaysia. The High Court bench of Justice Fahmida Kader and Justice Mubina Asaf issued the order saying recruiting agencies were responsible for the failure to send the workers. The High Court directed the Secretary of the Ministry of Expatriates, Welfare and Overseas Employment and other relevant authorities to submit a report on the matter by 27 August.
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে প্রধান উপদেষ্টা ইটালির রোম ত্যাগ করেন। গতকাল বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। পরে ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকভ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের উপর জোর দেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দেশের অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরেন। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। বৈশাখের খরতাপে পুড়ছে ঢাকাসহ গোটা দেশ। অব্যাহত তাপপ্রবাহে নাকাল জনজীবন। অসহনীয় গরম উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন শ্রমজীবীরা। গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সবাইকে প্রচুর পানি পান করা সহ সরাসরি রোদ এড়িয়ে চলতে হবে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দিনের বেলায় রাজধানী ঢাকার রাস্তায় নামলেই টের পাওয়া যায় গরমের তীব্রতা কতটা ভয়াবহ। সূর্যের প্রখর তাপপ্রবাহে হাঁসফাঁস করছে মানুষ। জীবন ও জীবিকার তাগিদে যারা বের হয়েছেন প্রচণ্ড গরম আর রোদে পুড়তে হচ্ছে। একটু স্বস্তির খোঁজে তৃষ্ণার্ত কর্মজীবীদের ভিড় দেখা যায় লেবুর শরবত, ঠান্ডা পানি, আখের রস কিংবা ডাবের দোকানে। অনেক গরম পড়ছে তো ওই জন্য আর কি হচ্ছে আখের রসটা খাচ্ছি। খুব কষ্ট হচ্ছে গরমে, চালান যাইতেছে না গাড়ি, অনেক ব্যবসা গরম, অনেক খারাপ লাগে। গরমের তীব্রতায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। নারী শিশু সহ সবচেয়ে বেশি মানুষ ভুগছেন পানিবাহিত রোগে। সেই সাথে হিট স্ট্রোক, ডায়রিয়া, জন্ডিসের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও এই সময় বেশি। আমরা বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে একটা ছাতা নিব, এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো যে আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থাটা নিজেরাই করে নিব। অসুস্থ হয়ে গেলে সাফারিংস আপনারই, হ্যাঁ, সেই কারণে আমরা বাইরের খোলা খাবারটা যেন অ্যাভয়েড করি। তবে চরম গরমের মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অফিস। দেশের পশ্চিমাঞ্চলে মেঘ প্রবেশ করায় কমতে পারে তাপমাত্রা। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা আজকে কিছুটা কমে যাবে এবং আগামীকাল আরও কমে যাবে, কারণ ইতিমধ্যে আপনার কিছু মেগা ক্লাউড ঢুকেছে এবং এটা মোটামুটি সারা দেশে ক্লাউড বেড়ে যাবে, এর সাথে বৃষ্টিও বেড়ে যাবে। আমরা আশা করছি আজকে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামীকাল পরশু আরও বৃষ্টির সম্ভাবনা আছে। আতঙ্কিত না হয়ে গরমের তীব্রতায় খাদ্যাভ্যাসে সতর্ক থাকা সহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন চিকিৎসকরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে না পারায় গ্যাস বিদ্যুতের সংকট কাটছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জানান, এবারের গরমেও সহনীয় মাত্রায় লোডশেডিং করতে হবে। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এছাড়া 7 কর্মদিবস সময় দিয়ে শনিবার হঠাৎ করেই বরিশাল ও খুলনা বিভাগ বিদ্যুৎহীন হয়ে যাওয়ার কারণ খুঁজতে কমিটি গঠনের কথা জানান তিনি। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। শনিবার বিকেল 5:45 একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়ে বরিশাল বিভাগের সব জেলা আর খুলনা বিভাগের কিছু অংশ। জাতীয় গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে যায় ওই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ। কারিগরি ত্রুটির প্রাথমিক সমাধান করে 40 মিনিট পর থেকে ধীরে ধীরে ফিরতে থাকে বিদ্যুৎ সংযোগ। শনিবার মধ্যরাতের আগেই প্রায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ উপদেষ্টা জানান, এই দুর্ঘটনার কারণ খুঁজতে বুয়েটের উপাচার্যকে আহ্বায়ক করে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় থাকলে কমিটি তাও খুঁজে দেখবে। প্রাথমিকভাবে আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া। দেশে এখন 18,000 মেগাওয়াটের বেশি বিদ্যুতের চাহিদা থাকলেও 16,500 মেগাওয়াটের বেশি উৎপাদন করা যাচ্ছে না। কারণটা আর্থিক জানিয়ে উপদেষ্টা বলেন, তাই লোডশেডিং থেকেও রেহাই মিলবে না। বিশেষজ্ঞরা আমাদেরকে বলছে যে কিছু লোডশেডিং দরকার, যাতে বিপিডিবির এই যে কি বলে সাবসিডির পরিমাণ যাতে আরো অনেক বেশি বেড়ে না যায়। তো যাই হোক, আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি স্টেশনের গ্যাস সংকট নিয়েও। আমাদের তো কম্বল ছোট, বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য, আর ওরা তো পানাদাররা টাকাটা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। আমরা হয়তো
আরও একটু এলএনজি অন্তত দুইটা কার্গো এলএনজি আনতে পারবো। বৈদ্যুতিক গোলযোগের কারণে শনিবার সন্ধ্যায় 1.5 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ থাকার কারণ খুঁজতে ডক্টর শামসুল আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তার উপর ভিত্তি করে সনদ তৈরির মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, বড় ধরনের সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া কার্যকর হবে না, তাই দ্রুত নির্বাচন দিয়ে সংস্কারের পথ সুগম করা উচিত। সংস্কারের সব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হবে এমন চিন্তাও বাকশালী বলে মনে করেন এই বিএনপি নেতা। সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা একটা বাকশালী চিন্তা, কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক শেষে এসব কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারেও আলোচনা হয়েছে। এ সময় ইইউ এর পক্ষ থেকে নারীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার বিষয়ে জামাতের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে দলের পক্ষ থেকে জানানো হয়, নারী পুরুষের অধিকার নিশ্চিতে দলের দৃঢ় অবস্থান রয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার উপরে জামাতের আস্থা রয়েছে বলেও জানান সৈয়দ তাহের। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় অস্ট্রেলিয়ান সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন। তিনি জানান, সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং। অস্ট্রেলিয়ার এই সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে সেটা ধরে রাখার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, সবাই একমত হলে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। আর যেসব বিষয়ে অংশীজনদের দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গণসংহতি আন্দোলন রোববার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে গণসংহতি আন্দোলন। 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ, স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগে 16 বছর ধরে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি, কিন্তু এই সামান্য অগ্রগতিকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাকে বিকশিত করতে না পারি, তাহলে সমস্তটাই আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি, যে অর্জন শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য। যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি
জাতীয় সনদ তৈরি করতে পারবো। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন যে বিষয়গুলোতে অংশীজনেরা একমত হবেন, সেটার ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হবে। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ, যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে না সেটা তো দ্বিমতই থেকে গেল। তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি কি? আমার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা বাস্তবায়নের পদ্ধতি কি, এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করব। পরে বিকেলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।